সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা তো কম বেশি সবাই জানি যে মেয়েদের জীবনে বা নারীদের জীবনে মাসিকের ভূমিকাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় কারো কারো ক্ষেত্রে সেটা আসলে ইরেগুলার হয়ে থাকে বা এই মাসিক অনিয়মিত হওয়ার কারণে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়। আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং সেজন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার নিয়াজ টি পারভীর 1965 সালের জানুয়ারি মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1989 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইম্পালস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে গাইনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ এনটিভিকে। মেয়েদের মাসিক যখন অনিয়মিত হয় সেটা কি কারণে হয়ে থাকে? মাসিকের জটিলতা কিন্তু একটা টিনেজ বাচ্চা থেকে শুরু করে একদম শেষ বয়সে পর্যন্ত হতে পারে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের হতে পারে। কিন্তু এখানে আমরা একটু ক্যাটাগরি করতে পারি যে মাসিকের জটিলতাকে আমরা হয়তো টিনেজ বয়সে এক ধরনের কারণের জন্য হয়ে থাকে, মধ্য বয়সে যখন মানে রিপ্রোডাক্টিভ এজে কিছু কারণের জন্য হয়ে থাকে, আবার পেরিমেনোপোজাল এজে এক ধরনের কারণের জন্য হতে পারে, আবার যাদের পিরিয়ড বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু মাসিকের অনিয়মটা বিভিন্ন কারণ হতে পারে। তো সবচেয়ে বেশি কমন যেটা কিশোরী মেয়েরা যেটা আমাদের কাছে এসে থাকে, তখন দেখা যায় মাসিকের অনিয়ম হয়। সাধারণত মাসিকের সাইকেলটা যদি আমরা বলি, দেখা যায় প্রতি মাসে একবার করে হয়, মানে 28 ডেজ পর পর পিরিয়ডটা হয়, কিন্তু সেটা 21 থেকে 35 দিন পর্যন্ত যদি সাইকেলটা হয় সেটাও কিন্তু নর্মাল। এবং দেখা যায় 2 থেকে 7 দিন পর্যন্ত ফ্লোটা থাকে। কিন্তু এটাই যদি দেখা যায় যে হয়তো কারো মাসে দুবার হচ্ছে, 10 দিন 12 দিন পরপর হয়ে যাচ্ছে, অথবা অনেক দিন পরপর হচ্ছে, অথবা মাসিকের ফ্লোটা দেখা যাচ্ছে কারো অনেক বেশি হচ্ছে, দেখা যায় 7 দিনের জায়গায় 10 দিন 15 দিন 20 দিন এরকম হচ্ছে, আবার দেখা যায় কারো হয়তো একদিন হচ্ছে। তো এই বিভিন্ন ধরনের ভ্যারাইটিস প্রবলেম নিয়ে কিন্তু আমাদের কাছে পেশেন্ট এসে থাকে। তো টিনেজ বয়সে যেটা 1-2 বছর পিরিয়ড শুরু হওয়ার পরে যেটা অ্যাডোলেসেন্স এজে যেটা হয়ে থাকে, এটা কিন্তু খুব একটা ফিজিওলজিক্যাল মানে কারণে হয়ে থাকে যে মানে আমাদের এই পিরিয়ডটাকে কিন্তু কন্ট্রোল করছে ব্রেন সিস্টেম, হাইপোথ্যালামাস পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। এটা তখন কিন্তু ম্যাচুর হয় না। সেই জন্য দেখা যায় যে কিছু হরমোন ইমব্যালেন্স থাকে। তো এর জন্য দেখা যায় যে একদম পিরিয়ড শুরু হওয়ার পর 2-3 বছর কিন্তু পিরিয়ডটা অনিয়ম থাকতেই পারে। তো এটা নিয়ে এত বেশি অরিড হওয়ার কিছু নেই। তো আমাদের কাছে মায়েরা যখন আসে তাদের বেবিদের নিয়ে, মানে কিশোরী মেয়েকে নিয়ে আসে, তখন আমরা তাদের কাউন্সেলিং করি, যেটা একদমই স্বাভাবিক। 2 বছর 3 বছর সময় লাগতে পারে পিরিয়ডটা নর্মাল হতে। তারপরে আমরা দেখে নেই যে তার কোনো রক্তশূন্যতা আছে কিনা, তার একটা আল্ট্রাসাউন্ড করে দেখে নেই যে বড় ধরনের কোনো প্রবলেম আছে কিনা, বা কোয়াগুলেশন প্রোফাইল বা একটু হরমোন প্রোফাইল করে দেখে নেই যে কোনো প্রবলেম আছে কিনা। তো সাধারণত আমরা তাদেরকে যদি রক্তশূন্যতা থাকে তাহলে তার আমাদের আয়রন কন্টেনিং ফুড দিয়ে মানে হয়তো ট্যাবলেট দিয়ে থাকি। আর খুব বেশি যদি ইরেগুলারিটি হয় তাহলে আমরা অনেক সময় এখানে আমরা হয়তো হরমোনাল পিলস বা প্রজেস্টোজেন হরমোন দিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকি। ম্যাম, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের অনিয়মিত হয় মাসিক শুরু হওয়ার শুরু থেকে পরবর্তীতে দেখা যায় এই অনিয়মিত মাসিকের কারণে তাদের অন্যান্য গাইনোকোলজিক্যাল বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এটি আসলে কেন হয়? আচ্ছা, এখানে মাসিকের অনিয়মটা দুভাবে হতে পারে। একটা হতে পারে যে খুব বেশি মাসিক হচ্ছে, আরেকটা গ্রুপ আছে মানে ওই টিনেজে যেটা দেখা যায় যে তাদের মাসিকটা খুব ইরেগুলার হচ্ছে, হয়তো তাদের দেখা যায় যে 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে হচ্ছে। এভাবে দেখা যায় যে মেডিসিন না নিলে তাদের পিরিয়ডই হচ্ছে না। এবং তাদের আরেকটা ফিচার দেখা যায় যে তাদের ওয়েটটা খুব বেশি বেড়ে যায়, মুটিয়ে গেছে। তাদের হয়তো 6 মাস 3 মাস 4 মাস পর মানে একবার একদিনের জন্য একটা পিরিয়ড হচ্ছে, ইভেন হয়তো দেখা যাচ্ছে মেডিসিন না নিলে তাদের পিরিয়ড হচ্ছে না। তো এগুলো কিন্তু একটা কন্ডিশন যেটা আছে পিসিও, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, সেটা কিন্তু মানে ফিচারগুলো হয়। এবং সেক্ষেত্রে আমি যেটা বলেছি ওয়েটটা বেশি হয়, এখানে কিছু হরমোনাল ইমব্যালেন্সের জন্য পিসিওএস কন্ডিশনটা হয়ে থাকে। এবং দেখা যায় যে এদের আরেকটা ফিচার হচ্ছে এদের, আমি যেটা বলেছি হরমোনাল ইমব্যালেন্সের মধ্যে দেখা যায় এই সমস্ত মেয়েদের তাদের
এন্ড্রোজেন নামক হরমোন বা মেল হরমোন, ছেলেদের যে হরমোন বডিতে থাকে যেটা বেশি থাকে, মেয়েদের শরীরে দেখা যায় এই হরমোনটা বেশি থাকে। এবং আলটিমেটলি দেখা যায় ছেলেদের মতো এদের মুখে ফেসে হয়তো মোচ দাড়ির মতো হয়, সমস্ত বডিতে একটু ছেলেদের মতো লোমটা বেশি হয়, তো এরা মুটিয়ে যায়, এদের পিরিয়ডটা ইরেগুলার হয়, মুখে ওয়েল স্কিন হয়, একনি হয়, পিছনে কালো কালো ছোপ হয়। এই কন্ডিশনটাকে আমরা পিসিওএস বলে থাকি। এবং এরাই আবার হয়তো একটু কিছুদিন পরে যখন ম্যারিড হয়, বিয়ে হয়, তখন তারা কিন্তু বন্ধ্যাত্ব নিয়ে আসে। তো আমাদের এই এখনকার এই রিসেন্ট প্রেজেন্টে আমরা কিন্তু এই পিসিওএস এর কন্ডিশন এবং এটার সাথে পিরিয়ড ইরেগুলারিটিস খুব বেশি পাচ্ছি। তো যাদের পিসিওএস জনিত সমস্যা হচ্ছে কম বয়সে, তাদেরকে আসলে কিভাবে ট্রিটমেন্ট করে থাকেন বা কিভাবে কাউন্সেলিং করে থাকেন যে প্রপার ট্রিটমেন্ট যদি তারা না করে তারা ইনফার্টিলিটি জনিত সমস্যায় তারা ভুগতে পারে? হ্যাঁ, এবং শুধু ইনফার্টিলিটি না, আরও কিছু কমপ্লিকেশন হয় এই সমস্ত রোগীদের, যেটা হরমোন ইমব্যালেন্সের কথা বলছিলাম, তাদের কিন্তু ডায়াবেটিস, যেটা মানে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, আমরা যদি ইনভেস্টিগেশন করি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, এবং আলটিমেটলি কিন্তু তারা হয়তো ডায়াবেটিস, ইন ফিউচার ডায়াবেটিসের মতো কমপ্লিকেশনে ভুগতে পারে। আবার দেখা যায় যে তাদের এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া হয়ে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারও হতে পারে। কাজে এই পিসিওএসটা যদি আমরা একদম ছোট বয়সে, কিশোরী বয়সে যদি আইডেন্টিফাই না করি, তাদেরকে যদি প্রতিরোধ না করি, তাহলে কিন্তু এই ধরনের কমপ্লিকেশনগুলো হয়। তো তাদের জন্য আমাদের সাজেশন থাকে যে একটি বাচ্চাকে প্রথম থেকেই কাউন্সেলিং করতে হবে যে যার পিরিয়ডটি ইরেগুলার হচ্ছে, ওজনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। কারণ ওজন বাড়ার পিছনে কিন্তু অনেক কারণ, এখনকার লাইফস্টাইল। এখন কিন্তু বাসায় একটি দুটো বাচ্চা থাকে, তারা কিন্তু সারাদিন শুয়ে বসে কাটায়, হয়তো টিভি দেখছে, মোবাইল নিচ্ছে, কম্পিউটার, ল্যাপটপ, তাদের কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না স্কুলে বা বাসায়। তো এই লাইফস্টাইলটা কিন্তু চেঞ্জ করতে হবে। যদি লাইফস্টাইলটা চেঞ্জ করে, ওজনটা যদি আমাদের বিএমআই যেটা আছে, হ্যাঁ, পুষ্টিবিদ হিসাবে তুমি অনেক ভালো জানবে যে আমাদের বিএমআই যেটা আছে আমাদের 18 থেকে 25, 24 এর মধ্যে, কিন্তু দেখা যায় কারো বিএমআই 30, 35 এরকম হয়ে যাচ্ছে। তো এই বিএমআইটা যদি আমরা মেনটেন করতে পারি, যেটার জন্য আমাদের দরকার প্রপার ডায়েট, প্রপার নিউট্রিশন, হেলদি ফুড এবং এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমরা যদি ওজনটা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু পিসিওএসের সমস্যাটা আমরা অনেকটাই ওভারকাম করতে পারি। এবং এই পিসিওএস জনিত যে জটিলতাগুলো, বন্ধ্যাত্ব, ডায়াবেটিস, তারপর হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এগুলো থেকে কিন্তু আমরা নিজেদের সেভ করতে পারি। আর লাইফস্টাইলের পরে যদি এটা কন্ট্রোল না হয়, তাহলে আমাদের কিছু মেডিকেশনের হেল্প নিতে হয়। সেটা হরমোন জাতীয় মেডিকেশন আছে, তারপর ইনসুলিন রেজিস্ট্যান্স হয় দেখে ম্যাটফর্মিন যাতে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো এইটা হচ্ছে এই টিনেজে আমরা এই দু ধরনের প্রবলেমগুলো পেয়ে থাকি। প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রেও কিন্তু মাসিক বন্ধ থাকতে দেখা যায়, এই ক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট আসলে কেমন হয়? আচ্ছা, হ্যাঁ, এটা টিনেজের যেটা হলো মধ্যবয়সী পিরিয়ডের ইরেগুলেটেড একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্রেগনেন্সি বা প্রেগনেন্সি রিলেটেড জটিলতা। হয়তো সে প্রেগনেন্ট হয়েছে, সে জানেই না, 3 মাস তার পিরিয়ড বন্ধ, তখন হয়তো আমরা প্রেগনেন্সি টেস্টটা করে প্রথমে আইডেন্টিফাই হলো যে সে প্রেগনেন্ট। তাহলে আমাদের প্রেগনেন্সি টেস্টে একটা মেয়ে যদি পিরিয়ড ইরেগুলেটর নিয়ে আসে, আমাকে কিন্তু প্রথমে এক্সক্লুড করতে হবে যে সে প্রেগনেন্ট কিনা। হয়তো আমি একটা প্রেগনেন্সি টেস্ট করলাম অথবা আল্ট্রাসাউন্ড করলাম, প্রেগনেন্সিটা কনফার্ম হলো। তো প্রেগনেন্সির কমপ্লিকেশন হিসেবে কিন্তু মিড বয়সে এটা ইরেগুলারিটিস হতে পারে, বা প্রেগনেন্সির জটিলতা হিসেবে যেটা মিসক্যারেজ, ওটা হতে পারে। আরও কিছু মিড বয়সে যেটা হয়ে থাকে, কিছু কন্ডিশন আছে, যেমন এন্ডোমেট্রিওসিস আছে, অ্যাডিনোমায়োসিস আছে, তারপর হচ্ছে ফাইব্রয়েড নামক একটা টিউমার আছে, ফাইব্রয়েড। এটার জন্য কিন্তু পিরিয়ড দেখা যায় যাদের ফাইব্রয়েড টিউমার আছে, তাদের পিরিয়ডটা অনেক বেশি হেভি হয়, অনেক চাকা চাকা রক্ত হয়, 7 দিন, 8 দিন, 10 দিন পিরিয়ড হয়। আর এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিসের পিরিয়ডটা অনেক বেশি হয় এবং দেখা যায় ওখানে পেইন হতে পারে, পিরিয়ডের সময় দেখা যায় অনেক বেশি পেইন হয়। তো এটাও কিন্তু মিড বয়সের এই সমস্যাগুলো হয়ে থাকে। ম্যাম, প্রাপ্তবয়স্ক বা মিড এইজে মহিলাদের কিছু সমস্যা, এন্ডোমেট্রিওসিস হয়ে থাকে, এডিনোমায়োসিস হয়ে থাকে, তো সেক্ষেত্রে আসলে কি ধরনের ট্রিটমেন্ট তাদেরকে করে থাকেন আপনারা? আচ্ছা, মিড বয়সের সবচেয়ে কমন হচ্ছে ফাইব্রয়েড, যেটা টিউমার। তো টিউমার একটা ডিপেন্ড করে, যদি তার ফ্যামিলি কমপ্লিট হয় তখন আমরা অনেক সময় জ্বরে ফেলে দিয়ে অপারেশন করে থাকি বা টিউমারটা অপারেশন করে থাকি। আর যাদের নাকি এখনও ফ্যামিলি কমপ্লিট হয়নি, তাদের ক্ষেত্রে আমরা টিউমারটা মানে অপারেশন করে তারপরে তাকে প্রেগনেন্সির জন্য অ্যাডভাইস করে থাকি। আর যদি একদম আরেকটু বেশি বয়স হয়, যে তার ছেলে মেয়ে আছে, তখন অনেক সময় জ্বরে ফেলার প্রয়োজন হয়। আর এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিসের মেডিকেল ট্রিটমেন্ট আছে, বেশ ভালো ভালো আমাদের মেডিসিন আছে, যেগুলো দিয়ে আমরা এন্ডোমেট্রিওসিসে যে অনেক বেশি ব্লিডিং হয়, পেইন হয়, সেই আমাদের কিছু হরমোনাল ট্রিটমেন্ট আছে, হ্যাঁ, অ্যান্টিএস্ট্রোজেন আছে, এই টাইপের কিছু মেডিকেশন দিয়ে আমরা এন্ডোমেট্রিওসিস বা এডিনোমায়োসিসের ট্রিটমেন্ট করে থাকি। আর সেক্ষেত্রে যদি বয়সটা যদি আরেকটু বেশি হয়, যে 40, 45, তখন আমরা সার্জারি করে হয়তো জ্বরের ফেলে একটা অপশান থাকে। তো এটা হলো মিড বয়সের কথা। আমি যদি আরেকটু পরে যাই, পেরিমেনোপজ বা মেনোপোজের দিকে,
সে সময় কিন্তু আমাদের মায়েরা এসে থাকে এই পিরিয়ডের নিয়ম। তো সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে জ্বরের মুখের ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এবং আমাদের দেশে কিন্তু জ্বরের মুখের ক্যান্সার হয়তো মানে মাতৃমৃত্যু একটা অন্যতম কারণ, মায়েদের মৃত্যু একটা অন্যতম কারণ যে মানে জ্বরের মুখের ক্যান্সার। এবং এটা আমরা একটু সচেতন হলেই কিন্তু জ্বরের মুখের ক্যান্সারটা আগে থেকে আমরা প্রিভেন্ট করতে পারি, ডায়াগনোসিস করতে পারি। জ্বরের মুখের ক্যান্সারের জন্য কিন্তু অনিয়মিত মাসিক বা ইরেগুলার মাসিক হয়ে থাকে। কারো যদি জ্বরের মুখের ক্যান্সার, যেটাকে আমরা মেডিকেল টার্মে সার্ভিক্স বলে থাকি, জ্বরের মুখে ক্যান্সার থাকে, এই মায়েরও কিন্তু এই অনিয়মিত মাসিক নিয়ে আসছে। এবং তখন কিন্তু আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন করে তখন আমাদের এই মানে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হয়। ম্যাম, আমরা আরো বিস্তারিত জানবো এই মাসিক জনিত সমস্যা নিয়ে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন। কি খাবেন, কেন খাবেন, এই সেগমেন্টে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটি হরমোনজনিত সমস্যা যেটা মেয়েদের হয়। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মেইন সমস্যা নিয়ে আসে আমাদের কাছে টিনেজ বয়সী মেয়েরা এবং যারা বেবি নেওয়ার জন্য চেষ্টা করছেন প্রজননকালীন সময়ে 15 থেকে 45 বছরের মহিলারা আসেন যে তাদেরকে হঠাৎ করে মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে, বা মাসিক অনিয়ম হয়ে যাচ্ছে, হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছেন, ওয়েট বেড়ে যাচ্ছে এবং শরীরে দেখা যাচ্ছে অবাঞ্ছিত লোম আসছে এবং বিভিন্ন ঘাড়ে, বগলে অথবা অন্য জায়গায় যেখানে স্কিন ফোল্ডগুলো থাকে সেখানে ব্ল্যাকিশ কালারের বা কালো ছোপ ছোপ কালো দাগ দেখা যাচ্ছে। তো এই ধরনের সিমটমগুলো যখন আমাদের কাছে প্রেজেন্ট করে তখন আমরা আইডিয়া করে থাকি যে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে, এই অসুখটি থাকার সম্ভাবনা থাকে। তখন আমরা কিছু ইনভেস্টিগেশন করতে দেই, ব্লাড টেস্ট, হরমোন টেস্টের মাধ্যমে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা ডায়াগনোসিস করতে পারবো। ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন নামে দুটো হরমোন টেস্ট আছে, যেটি মাসিকের দ্বিতীয় দিনে করতে হয় যাদের পিরিয়ড রেগুলার থাকে তাদের ক্ষেত্রে, এবং যাদের অনিয়ম থাকে তাদের যে কোনো দিনেই করা যায়। এবং এন্টিমোলারিয়ান হরমোন একটি হরমোন আছে যেটি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অসুখটিতে অনেক বেড়ে যায়। এবং আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন অথবা ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি, যারা ম্যারিড বা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডায়াগনোসিস করতে পারি। এখানে আলট্রাসোনোগ্রাফিতে দেখা যাবে যে ফলিকল কাউন্ট অফ ফলিকল, ইনক্রিজ নাম্বার অফ ফলিকল দেখা যাবে, যে স্মল টাইনি ফলিকল, যে একটা বেবি কনসিভ করার জন্য ডিম্বাণুর সাইজ যেই সাইজ আসার কথা সেরকম সাইজ আসছে না, ছোট 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 অনেকগুলো ফলিকল, যে পার্ল স্ট্রিং অ্যাপিয়ারেন্স, যে মুক্তার দানার মতো ছোট ছোট ফলিকলগুলো ওভারিতে থাকে কিন্তু সাইজটা বড় হয় না। এটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং। আরও কিছু যেমন অ্যান্ড্রোজেন হরমোনগুলো বেড়ে যেতে পারে, সিরাম টেস্টোস্টেরন লেভেল বেড়ে যেতে পারে মেয়েদের ক্ষেত্রে, যে এই হরমোনটা হচ্ছে ছেলেদের হরমোন। তো সেই ছেলেদের হরমোনটা মেয়েদের ক্ষেত্রে টেস্ট করলে দেখা যাবে নর্মালের চেয়ে অনেক ইনক্রিজ অ্যামাউন্টে আমরা পাচ্ছি ব্লাড টেস্ট করলে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম এই অসুখটা কিন্তু প্রতিরোধযোগ্য। এই জন্য কী করতে হবে, যে এই টিনেজ বয়সে অথবা অল্প বয়সে মেয়েরা যারা আছেন তারা হচ্ছে বাইরের খাবার, ফাস্ট ফুড কম খাবেন, আইসক্রিম, চকলেট, বার্গার এই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করবেন এবং প্রতিদিন চেষ্টা করবেন আধা ঘন্টা 1 ঘন্টা করে এক্সারসাইজ করার জন্য। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কিছু কমপ্লিকেশন আছে, যেটা হচ্ছে ডায়াবেটিস, আর্লি লাইফে ডায়াবেটিস ডেভেলপ করে এবং হাইপার টেনশন আসতে পারে, যেমন ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে। এবং এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পেশেন্টদের বন্ধ্যাত্ব একটি কমন অসুখ। পলিসিস্টিক ওভারি আপনার কারো আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনারও হওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য আগে থেকেই চেষ্টা করবেন এই লাইফস্টাইলটা মডিফিকেশন করতে যাতে পলিসিস্টিক ওভারি না হয়। যখন ডেভেলপ করে গেল তখন আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এবং পিরিয়ডটা রেগুলার করার জন্য মেডিসিন খেতে হবে। ম্যাক্সিমাম পেশেন্টই দেখা যায় পলিসিস্টিক ওভারি ট্রিটমেন্ট করার পরে খুব দ্রুত কনসিভ করে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি মেডিসিনের মাধ্যমে কনসিভ না হয় তো এরপরে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করি, যেমন পাংচার করে দিলে এখানে অ্যান্ড্রোজেন রিচ ফ্লুইডগুলো বের হয়ে যাবে এবং পরবর্তীতে আবার যখন আমরা ওভুলেশন ইন্ডাকশন দেব, যে আপনার ফলিকলগুলো বড় করার জন্য যখন মেডিসিন দেব তখন আপনার বেবি কনসিভ তাড়াতাড়ি হবে। এরপরে দেখা যায় ল্যাপারোস্কোপি যদি আপনার ট্রিটমেন্ট করার পরেও কনসিভ হতে দেরি হয়, এক্ষেত্রে আরও অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, যেমন ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন এবং হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন হচ্ছে টেস্ট টিউব বেবি। তো টেস্ট টিউব বেবি অ্যাট লাস্ট ট্রিটমেন্ট। এই পলিসিস্টিক ওভারি পেশেন্ট যখন গর্ভধারণ করবে তখন এই গর্ভধারণ করার পরে তার ক্লোজ অবজারভেশন দরকার হয়, কারণ ম্যাক্সিমাম পেশেন্ট একদম 70 to 75% পেশেন্ট পলিসিস্টিক ওভারির পেশেন্ট থ্রেটেন্ড অ্যাবর্শন নিয়ে আসে আমাদের কাছে ফার্স্ট ট্রাইমেস্টারে। 12 উইক্সের মধ্যেই তার হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে গেল। তো
তো এই জন্য আমরা আগে থেকে কিছু মেডিসিন দিয়ে রাখি তার থ্রেটেন্ড অ্যাবর্শনটাকে যাতে না হয়, এবং যখন হয়ে যায় থ্রেটেন্ড অ্যাবর্শন তাকে ওই থ্রেটেন্ড অ্যাবর্শন থেকে বেবিটাকে সেভ করার জন্য তখন আমাদেরকে কিছু মেডিসিন, কিছু পরামর্শ, কিছু লাইফস্টাইল চেঞ্জ এগুলো আমাদেরকে দিতে হয়। ফার্স্ট ট্রাইমিস্টারে এই সমস্যাটা, থ্রেটেন্ড অ্যাবর্শনের সমস্যাটা হতে পারে, এবং সেকেন্ড ট্রাইমিস্টারে দেখা যায় অনেক পেশেন্টেরই এই গর্ভধারণ করার পরে আইওজিআর ডেভেলপ করতে পারে। আইওজিআর যে বেবিটার ঠিকমতো গ্রোথ হচ্ছে না, হ্যাঁ, আর দেখা যায় অনেক পেশেন্টের ক্ষেত্রে গর্ভাবস্থায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই কমপ্লিকেশনগুলো ডেভেলপ করার পর যখন আপনি ডক্টরের শরণাপন্ন হবেন বা ডক্টরের যদি রেগুলার চেক আপে থাকবেন, তখন আর্লি এই ডিজিজগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি যে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে কিনা, আপনার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে কিনা। তো এগুলো ট্রিটমেন্ট যদি অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করা হয়, সেক্ষেত্রে আপনি একটা শেষ পর্যন্ত এই পলিসিস্টিক ওভারিকে ওভারকাম করে একটি হেলদি বেবি নিয়ে আপনি বাসায় যেতে পারবেন ইনশাল্লাহ। ম্যাম, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবশেষ আপনার কাছে জানতে চাই যে একজন সুস্থ নারী বা মেয়েকে সুস্থ থাকার জন্য তার মাসিক যেন নিয়মিত হয়, তার ভবিষ্যতে যেন কোনো ধরনের গাইনোকোলজিক্যাল অসুবিধা না হয়, সেটার জন্য লাইফস্টাইল কিভাবে আসলে তাদের মডিফিকেশন করা উচিত? একদম কিশোরী মেয়ে থেকেই কিন্তু পরিবারের মায়ের বা গার্জিয়ানদের দায়িত্ব আছে একটা মেয়েকে টিচ করা যে তার পিরিয়ডটা শুরু হতে যাচ্ছে, পিরিয়ডের সময়তে সেই হাইজিনটা কীভাবে মেনটেন করবে, কীভাবে চলবে, তার লাইফস্টাইল, খাবার দাবার। তাহলে যদি একদম স্টার্টিংটাই যদি সুস্থ হয়, তাহলে কিন্তু তার অনেক কিছু সমস্যায় হয়তো তার এড়িয়ে চলতে পারে। তারপরে মিড বয়সে যখন সে হয়তো বিয়ে হলো, বিয়ের পরেও তাকে পিরিয়ডটা রেগুলার আছে কিনা, প্রতি মাসে রেগুলার হচ্ছে কিনা, এগুলো মেনটেন করতে হবে। যে বেবি চাচ্ছে তাকে সময় মতো বেবিটা নিতে হবে। যেমন আমরা বলি যে 20 থেকে 35-এর মধ্যে কনসেপ্ট করে ফেলা। একটা দুটো বেবি হয়ে যাওয়ার পর অবশ্যই আমি বলবো যেন কোনো কন্ট্রাসেপটিভের মধ্যে থাকে, আমাদের জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, ওগুলোর মধ্যে যাতে থাকে, যাতে কোনো আনওয়ান্টেড প্রেগনেন্সির জন্য তার কোনো কমপ্লিকেশন না হয়। এবং শেষ বয়সে সে রেগুলার একটা ডক্টরের চেক আপে থাকবে, হয়তো 2-3 বছর পর পর সে আলট্রাসাউন্ড করবে। জ্বরের মুখের ক্যান্সারের স্ক্রিনিং আছে, আমাদের দেশে খুব ভালো স্ক্রিনিং আছে, প্যাপ টেস্ট আছে, HPV DNA আছে, এবং কিশোরী মেয়েদের থেকে শুরু করে আমাদের জ্বরের মুখে ক্যান্সারের ভ্যাকসিন আছে। কাজে এগুলো করবে, তাহলেই কিন্তু সে একদম কিশোরী থেকে মেনোপজ পর্যন্ত সে সুস্থভাবে তার জীবন লাইফ লিড করতে পারে। ধন্যবাদ এত চমৎকারভাবে আমাদেরকে এই তথ্যগুলো দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ এনটিভিকে এবং আমার সমস্ত দর্শককে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। জিবিএস কাদের বেশি হয়? আসলে জিবিএস মিডল এজ পার্সনদের বেশি হয়, কিন্তু এটা যে কোনো বয়সে হতে পারে, একদম বাচ্চাদেরও হতে পারে, বৃদ্ধদেরও হতে পারে। তবে যারা মিডল এজ 20 to 45 এজে জিবিএস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।